ওপেনহাইমার বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘদিনের ছুটি নিয়ে এসে যোগ দিল জেনারেল গ্রোভসের দপ্তরে। ছায়ার মতো ঘুরতে লাগলো সে বড় সাহেবের সঙ্গে। অচিরে মুগ্ধ হয়ে গেলেন গ্রোভ। ওপির কর্মক্ষমতায়, দৈহিক ও মানসিক সহ্য ক্ষমতায়, উৎসাহে, অধ্যাবসায়ে। স্থির করলেন যেমন করেই হোক ওকে কাজে আটকাতে হবে। গ্রোভসের সঙ্গে সব কয়টি কেন্দ্র ঘুরে এসে ওপি বলল, স্যার, দুটো কথা বলার আছে আমার। বলো। প্রথমত, আপনি নৌবিভাগ এবং বিমান দপ্তরকে এবার ব্যাপারটা জানান। তাদের প্রস্তুত হতে সময় লাগবে। যে পাইলট প্লেনটা উড়িয়ে নিয়ে যাবে, যে বোমাটা তারা ফেলবে, ইতিমধ্যে ডামি নিয়ে অভ্যাস শুরু করুক। কোটি কোটি ডলার খরচ করে যে বোমা তৈরি হবে, ছোঁড়ার দোষে সেটা যেন ব্যর্থ না হয়। দ্বিতীয়ত, বোমা তৈরির কারখানাটা এবার বানাতে শুরু করা উচিত। 5টি বিভিন্ন পদ্ধতিতে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা হচ্ছে 10টি কেন্দ্রে। কিন্তু ওরা পদ্ধতিটা থিওরিটিক্যালি বলবেন, সেটা বাস্তবে রূপায়িত করতে হলে একটা প্রকাণ্ড তৈরি কারখানা চাই। কিন্তু সে তো দেশের যে কোনো কারখানাতেই হতে পারে ডক্টর। পারে না স্যার, সেটা হতে হবে জনমানবের বসতি থেকে বহু দূরে, লোকচক্ষুর আড়ালে। বোমার ফর্মুলা যদি আমরা আজ থেকে 1 বছর পরে পাই, তবে এই 1 বছরের ভেতর আমাদের ফ্যাক্টরি, স্টাফ কোয়ার্টার্স, জল বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি সব কিছু শেষ করে তৈরি থাকতে হবে, তাই নয় কি? গ্রোভস খুশি হলেন, অত্যন্ত খুশি হলেন। বললেন, সত্যি কথা বলতে কি, এটা আমিও ভেবেছি। ইতিমধ্যে 3-4টে সম্ভাব্য সাইট ঠিকও করে রেখেছি। চলো আমরা দুজনে সেগুলি দেখে আসি। সম্ভাব্য স্থানগুলির তালিকা দেখে ওপেনহাইমার বলল, আমি নিশ্চিত আপনি শেষ পর্যন্ত এই লস অ্যালামসকেই নির্বাচন করবেন। কেমন করে জানলে? তুমি কি গিয়েছো ওখানে? ওখানে আমার বাড়ি। ছেলেবেলায় ওখানকার স্কুলে পড়েছি। নিউ মেক্সিকোর রাঞ্চে আমার শৈশব কেটেছে। জায়গাটা হবে এ কাজের জন্যে আইডিয়াল সাইট। নিউ মেক্সিকোর এক জনমানবহীন প্রান্তরে অস্তেবাসী জনপদ সান্তা ফে। সেখান থেকে একটা উদাসী সড়ক চলে গেছে পাহাড়ের ওপর। ওই পাকদণ্ডী পথের প্রান্তে আছে একটা ছোট্ট স্কুল। 1918 সালে ওই লস অ্যালামস রাঞ্চ স্কুল প্রতিষ্ঠা করেছিলেন একজন অবসরপ্রাপ্ত অফিসার, আলফ্রেড জে কর্নেল। এখন তিনি 80 বৃদ্ধ, সংসারে কেউ নেই। ওই স্কুলটা তার প্রাণ। ওপেনহাইমার ঠিক তার ছাত্র নয়, তবু দুজনেই দুজনকে চেনেন। সমুদ্র সমতল থেকে 7000 ফুট ওপরে ভারী সুন্দর পরিবেশে এই স্কুলটি অবস্থিত। মাঝে মাঝে শিকারীরা আসে বন্দুক নিয়ে। ওখানকার পার্বত্য অরণ্যে এখনো প্রচুর হরিণ পাওয়া যায়। আর পাওয়া যায় গেম বার্ডস। শান্ত পরিবেশ বন্দুকের মুহুর্মুহু গর্জনে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেদিন বৃদ্ধ কর্নেল বিরক্ত হয়ে মাথা নাড়েন। তারপর শিকারীরা আবার চলে যায়। স্কুলের ছাত্রদের নিয়ে খেলায়, পড়ায় মেতে ওঠেন বৃদ্ধ। একদিন ওই স্কুলের সামনে এসে থামলো একটা জিপ। নেমে এলেন 3 জন ভদ্রলোক, বেসামরিক লোক। তাদের মধ্যে ওপিকে চিনতে পারলেন বৃদ্ধ কর্নেল। বললেন, আরে এসো এসো, তুমি কি মনে করে? কই বন্দুক আনোনি তো? বন্দুক? বন্দুক কি হবে স্যার? ও, শিকার করতে আসনি তাহলে?
বাল্যভূমি দেখতে এসেছ, তা ভালো, কিন্তু এরা? মিস্টার গ্রোভস, মিস্টার নিকোলস, এরা আমার বন্ধু। বৃদ্ধ ঘুরিয়ে ঘুরিয়ে তার স্কুলটা দেখালেন, ছেলেদের দেখালেন। খুশিয়াল হয়ে উঠলেন তিনি। ওপেনহাইমারের মনের ভেতর তখন কি হচ্ছিল তা কেউ খেয়াল করেনি। সমস্ত এলাকাটা পরিদর্শন শেষ করে সিভিলিয়ান বেশি 3 জন আবার ফিরে এলেন নিউ ইয়র্কে। হ্যাঁ, জায়গাটা পছন্দ হয়েছে গ্রোভের। 7 দিন পরে আলফ্রেড কর্নেল একটি মর্মান্তিক আদেশ পেলেন। যুদ্ধের প্রয়োজনে তার স্কুল এবং তৎসংলগ্ন সমস্ত জমি, মাই গোটা পাহাড়টা সরকার জবরদখল করছেন। না, ঠিক জবরদখল নয়, খেসারত বাবদ একটা চেকও যুক্ত ছিল পত্রের সঙ্গে। মাথায় হাত দিয়ে বসলেন বৃদ্ধ। এ কি হলো? কেমন করে হলো? কাকে ধরবেন? কার কাছে দরবার করবেন? আচ্ছা, ওপিকে চিঠি লিখলে কেমন হয়? সে তো এখন মস্ত অধ্যাপক, বার্কলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার প্রফেসর। কিন্তু কিছুতেই কিছু হলো না। সব ছেড়ে দিয়ে চলে যেতে হলো। ছাত্ররা ফিরে গেল যে যার বাড়ি। লাইব্রেরির বইগুলো বিলিয়ে দিলেন। চেকটা ক্যাশ করতে পাঠালেন ব্যাংকে। চেকের অঙ্কটা বড় জাতেরই ছিল। বৃদ্ধের বাকি জীবনের খোরপোশ চলে যাওয়া উচিত ছিল, কিন্তু তার প্রয়োজন হয়নি। চেক ক্যাশ হয়ে আসার আগেই ভগ্ন হৃদয়ে আলফ্রেড কর্নেল মারা গেলেন। ঈশ্বরকে ওপেনহাইমার ধন্যবাদ দিয়েছিল কি সেজন্যে? বৃদ্ধের মুখোমুখি তাকে দ্বিতীয়বার দাঁড়াতে হলো না বলে। গ্রোভসের প্রথমে ধারণা ছিল এখানে শতখানেক বৈজ্ঞানিক এসে হয়তো কাজ করবেন। প্রাথমিক ব্যবস্থা সেই মতোই হয়েছিল। কিন্তু বছর শেষ হতে না হতে ওখানে এলেন ৩,৫০০ কর্মী। পরের বছর সংখ্যাটি বেড়ে দাঁড়ালো ৬,০০০-এ। বিজন প্রান্তরে এমন একটা কারখানা কেন গড়ে উঠছে? কি তৈরি হবে ওখানে? একথা জিজ্ঞাসা করে সকলেই, জবাব পায় না, বুঝতে পারে না তারা। ওখানে যারা আসে থাকে তারা মিলিটারি পোশাকের লোক নয়, সবই সিভিলিয়ান। চূড়ান্ত গোপনীয়তার ব্যবস্থা করা হয়েছিল লস অ্যালামস এ। প্রতিটি বৈজ্ঞানিকের একটা করে নামকরণ করা হলো। সেই নতুন নামে তাদের চিঠিপত্র আসতো একই ঠিকানায়, ইউনাইটেড স্টেট আর্মি, পোস্ট অফিস বক্স নম্বর ১৬৬৩, এই ঠিকানায়। লস অ্যালামস তো দূরের কথা, খামের ওপর নিউ মেক্সিকো পর্যন্ত লেখা হতো না। প্রতিটি বৈজ্ঞানিকের ব্যক্তিগত চিঠি আসা এবং যাওয়ার পথে সেন্সর করা হতো। কোনো গোপন খবর যেন কোনোভাবেই বাইরে পাচার না হয়ে যায়। অধিকাংশ বিজ্ঞানী স্ত্রী, পুত্র, পরিজনদের ছেড়ে এসেছেন। তারা শুধু জানতেন স্বামী যুদ্ধের গোপন কাজে নিযুক্ত। কি কাজ, কোথায় কাজ, তা জানতেন না। বিজ্ঞানীদের কড়া হুকুম দেওয়া হয়েছিল পরস্পরকে যেন ডক্টর বা প্রফেসর জাতীয় সম্বোধন না করেন। এতে সন্দেহের উদ্রেক করবে। তাহলে রাম, শ্যাম, যদু ভাবতে বসবে। এতগুলি পিএইচডি অথবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই বিজন প্রান্তরে কেন জমায়েত হয়েছেন? হয়তো গোটা পরিকল্পনাটাই তাতে বানচাল হয়ে যাবে। সম্বোধন করতে হবে শুধু মিস্টার বলে। অনেকের সেটা ভুল হয়ে যেত। অধ্যাপক সুলভ অন্যমনস্কতায় ভুল সম্বোধন করেই মনে মনে জিভ কাটতেন। একবার এডওয়ার্ড টেলর সান্তা ফেতে একটি মর্মর মূর্তি দেখিয়ে
তার বন্ধুকে প্রশ্ন করেছিলেন, ওটা কার মূর্তি? বন্ধু অ্যালিসনও পদার্থবিজ্ঞানী, রসিক ব্যক্তি। তিনি টেলরের কানে কানে বললেন, মূর্তিটা আর্চবিশপ লামির। কিন্তু খবরদার, তোমাকে যদি কেউ এ প্রশ্ন করে তবে বলবে মিস্টার লামির, ভুলেও আর্চবিশপ বলো না যেন। সরল প্রকৃতির টেলর অবাক হয়ে বললেন, কেন? পাথরের মূর্তিতে আবার গোপনীয়তা কিসের? অ্যালিসন বিজ্ঞের হাসি হেসে বলেন, আছে ব্রাদার, আছে, বুঝলে না? না হলে রাম শ্যাম যদু ভাবতে বসবে, এতগুলি কাক কেন প্রতিদিন ওর মাথায় ত্যাগ করে? খ্রিস্ট ধর্মটাই হয়তো বানচাল হয়ে যাবে। বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক নিলস বোর এর নতুন নাম দেওয়া হলো নিকোলাস বেকার। বাঘা বাঘা ফর্মুলা ওর কণ্ঠস্থ, অথচ এই নামটা তার মনে থাকতো না। মিটিংয়ের ভেতর কেউ হয়তো প্রশ্ন করে ওঠে, মিস্টার বেকার এ বিষয়ে কি বলেন? বোর নির্বিকার ভাবে বোম মেরে বসে থাকেন। ওর কোনো ছাত্র তখন হয়তো ওর কানে কানে বলে, স্যার আপনাকেই প্রশ্ন করা হচ্ছে। প্রফেসর আঁতকে উঠতেন, হু, মি? গুড হেভেন্স, আমার মনেই থাকে না যে আমার নাম বোর নয়, বেকার। অতঃপর মিটিংয়ে উপস্থিত আর কারো জানতে বাকি থাকে না নিকোলাস বেকার কার ছদ্মনাম। আর একবার, সেটা নিউ ইয়র্কে। প্রফেসর বোর একটা অত্যন্ত জরুরি ও গোপনীয় মিটিংয়ে যোগদান করতে যাচ্ছেন। অন্যমনস্ক অধ্যাপকটির জন্য সদা সর্বদা একজন দেহরক্ষীর ব্যবস্থা ছিল, সিকিউরিটি ম্যান। গন্তব্যস্থলে ও পৌঁছে দিয়ে লোকটা বিদায় নিল। মিটিংয়ে বেচারি যেতে পারবে না। লিফটের মুখে ওকে রেখে শেষবারের মতো ফিসফিস করে মনে করিয়ে দেয়, প্লিজ প্রফেসর, মনে রাখবেন আপনার নাম নিলস বোর নয়, নিকোলাস বেকার, কেমন? ঠিক আছে, ঠিক আছে, আমি অত অন্যমনস্ক নই, আমি ভুলিনি। লিফট এসে দাঁড়ালো। ওর সঙ্গে একই লিফটে উঠেছেন একটি মহিলা। স্বয়ংক্রিয় লিফট, চালক নেই, তৃতীয় যাত্রীও নেই। রুদ্ধদ্বার কক্ষে টি মহিলা সহযাত্রী দেখে অত্যন্ত সংকুচিত হয়ে কোণ নিলেন অধ্যাপক মশাই। মহিলাটি একে আদৌ নজর করেননি। এক মনে একটা খবরের কাগজ দেখছেন তিনি। হঠাৎ প্রফেসর বোর এর মনে হলো মহিলাটি তার অত্যন্ত পরিচিত। আরে, এ যে হালবানের স্ত্রী। হালবান ছিলেন ডেনমার্কে ওর সহকর্মী। প্রফেসর সবিনয়ে প্রশ্ন করেন, মাফ করবেন, আপনি কি ফ্রাই ফন হালবান নন? নিলস বোর জানতেন না তার বন্ধু হালবানের সঙ্গে স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এবং মহিলাটি মিস্টার প্লাজেককে ইতিমধ্যে বিয়ে করেছেন। ভদ্রমহিলা কাগজ থেকে মুখ না তুলে বললেন, আজ্ঞে না, আপনার ভুল হচ্ছে স্যার, আমার নাম মিসেস প্লাজেক। ও, আই অ্যাম সরি। লিফট ওপরে উঠছে। হঠাৎ কাগজ থেকে মুখ তুলে মহিলাটি তার সহযাত্রীর দিকে চোখ তুলে চাইলেন। একেবারে লাফিয়ে উঠলেন তিনি। বললেন, কি আশ্চর্য, আপনি প্রফেসর বোর? প্রফেসর বোর গম্ভীরভাবে বললেন, আপনার ভুল হয়েছে মাদাম, আমার নাম নিকোলাস বেকার। লিফট পৌঁছে গেল। গট গট করে এগিয়ে গেলেন নিকোলাস বেকার। স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন মিসেস প্লাজেক। ঋষিপ্রতিম প্রফেসর বোর এমন বেমক্কা মিথ্যা কথা বললেন কেন? অশান্তভাবে নিজের ঘরে পদচারণা করছিলেন জেনারেল গ্রোভস।
ওপিকে ডেকে পাঠিয়েছেন অনেকক্ষণ, এখনো আসছে না কেন সে? কিন্তু এলে তিনি কি বলবেন? কেমন করে জেনে নেবেন প্রকৃত সত্যটা? ওপি ওপেনহাইমারকে তার চাই, নিতান্তই অপরিহার্য সে। এই কয়েক মাসে সে মন্ত্রের মতো সমস্ত প্রকল্পটাতে যেন প্রাণ সঞ্চার করেছে। তার অধ্যাবসায়ে, কর্মপদ্ধতিতে, তার উৎসাহে অভিভূত হয়ে পড়েছেন গ্রোভস। এখন তাকে কোনো ক্রমেই ছাড়া যায় না। অথচ হ্যাঁ, এফবিআই থেকে রিপোর্ট এসেছে ইতিমধ্যে। গুপ্তচর দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, বার্কলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট জে ওপেনহাইমারকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া যাবে না। তিনটি ছিদ্র তারা বারবার করেছে ওপির পূর্ব ইতিহাস থেকে। 1 নম্বর, সে দীর্ঘদিন ধরে কমিউনিস্ট চিন্তাধারা প্রচার করত। 2 নম্বর, ওর ভাইয়ের বউ জ্যাকি একজন কমিউনিস্ট ছিল। আর 3 নম্বর, ওর স্ত্রীর প্রথম পক্ষের স্বামী ছিল একজন উৎসাহী কমিউনিস্ট কর্মকর্তা। গ্রোভস টেবিলের ওপর থেকে একখানি পত্রিকা তুলে পাতা উল্টাতে থাকেন। পিপলস ওয়ার্ল্ডের বর্তমান সংখ্যা। পত্রিকাটির নামই শোনা ছিল না। রিপোর্টখানা পড়ে কৌতূহলের বশে আজ একখানা কিনে ফেলেছেন। পাতা উল্টে দেখছিলেন, কই তেমন কোনো মারাত্মক রচনা তো নজরে পড়ল না। গুড মর্নিং স্যার, ওপি এসেছে। এসো, বসো বসো। ভিজিটার্স চেয়ারে বসতে বসতে ওপেনহাইমার বলে, এ কি স্যার, আপনার হাতে পিপলস ওয়ার্ল্ড? কেন, এটা কি নিষিদ্ধ কোনো পত্রিকা? না, ঠিক তা নয়, তবে ওরা তো ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। তাই নাকি? আমি পড়ে দেখিনি। তুমি পড়েছ? এ সংখ্যাটা পড়িনি। বস্তুতপক্ষে গত 3-4 বছর পড়িনি। তবে এককালে আমি ওই পত্রিকার সভ্য ছিলাম। তাই নাকি? শুধু তাই নয় স্যার, ছদ্মনামে এককালে আমি ওতে প্রবন্ধও ছাপিয়েছি। স্তম্ভিত হয়ে গেলেন গ্রোভস। এ খবরটা তো এফবিআইও পায়নি। অথচ ও কেমন সরল বিশ্বাসে বলে গেল। পুনরায় প্রশ্ন করেন, সে সময় তোমার বুঝি কমিউনিজমে বিশ্বাস ছিল? তা ছিল, কিছুটা আমার ভাইয়ের প্রভাব। ভাই? ভাইকে? আমার ভাই ফ্র্যাঙ্ক ছিল ঘোর কমিউনিস্ট, তার স্ত্রী জ্যাকলিনও তাই। এখন অবশ্য তাদের মত বদলে গেছে। যাই হোক, আমাকে ডেকেছিলেন কেন স্যার? মনের মেঘ অনেকখানি সরে গেছে ইতিমধ্যে। গ্রোভস শেষ প্রশ্নটা এড়িয়ে বলেন, কিছু মনে করো না ওপি, তোমাকে একটি পারিবারিক প্রশ্ন করছি। তোমার স্ত্রীর প্রাক্তন স্বামীও কি একজন কমিউনিস্ট ছিলেন? হ্যাঁ, ছিলেন। তার নাম জো ডেলবর। তিনি ছিলেন স্পেনের একজন নেতৃত্বস্থানীয় কমিউনিস্ট পার্টির অফিসিয়াল। স্পেনের গৃহযুদ্ধে তিনি মারা যান। তার মানে তোমার স্ত্রীও কিছুটা কেন, এককালে তিনিও ঘোর কমিউনিস্ট ছিলেন। একটু ঘুরিয়ে গ্রোভস বললেন, আমি ভাবছি এসব কথা আবার এফবিআই খুঁচিয়ে বের করবে না তো? তুমি তো জানোই এফবিআই এর ক্লিয়ারেন্স ছাড়া। হ্যাঁ, জানি বই কি স্যার, কিন্তু খুঁচিয়ে বার করার কি আছে? আমাকে প্রশ্ন করলেই আমি অকপটে সব বলবো। এককালে কমিউনিস্ট ডক্ট্রিন আমাকে উদ্বুদ্ধ করেছিল, এ কথা স্বীকার করতে আমার দ্বিধা নেই। কিন্তু বর্তমানে আমি ডেমোক্রেসির পূজারী। শুধু আমি নই, আমরা সবাই। আমি, আমার স্ত্রী, আমার ভাই, তার স্ত্রী। সে যাই হোক, আমাকে ডেকেছিলেন কেন? কেন ডেকেছিলেন তার কৈফিয়ত
গ্রোভস কি দিয়েছিলেন, আদৌ দিয়েছিলেন কি না তার কোনো প্রমাণ নেই। যা আছে তা হচ্ছে সমর বিভাগের একটি গোপন নথি, ওই জুলাইয়ের 20 তারিখে লেখা। চিঠিখানা হুবহু অনুবাদ করে দিলাম। গোপনতম পত্র, যুদ্ধ বিভাগ, চিফ ইঞ্জিনিয়ার দপ্তর, ওয়াশিংটন, জুলাই 20, 1943। বিষয় জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। প্রাপক দ্য ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, ম্যানহাটন ডিস্ট্রিক্ট, স্টেশন এফ, নিউ ইয়র্ক। 15 জুলাই তারিখে প্রদত্ত আমার মৌখিক নির্দেশের পরিপূরক হিসেবে এতদ দ্বারা অনুরোধ জানানো যাইতেছে যে উপরুল্লিখিত ব্যক্তিকে অবিলম্বে প্রস্তাবিত পদে নিযুক্ত করা হোক। ইহা উল্লেখ থাকে যে তাহার বিরুদ্ধে যে সকল অভিযোগ ইতিপূর্বে আপনি আমাকে জানাইয়াছেন তাহা পাঠান্তে সম্পূর্ণ নিজ দায়িত্বে বিশেষ ক্ষমতা বলে আমি এই আদেশ জারি করিতেছি। উল্লিখিত ব্যক্তি এই প্রকল্পের পক্ষে অনিবার্য। L.R. গ্রোভস, ব্রিগেডিয়ার জেনারেল, সিই। তলোয়ারের এক কোপে সব রকম বাধা বিঘ্ন সরিয়ে দিলেন সামরিক অফিসারটি। ওপি হলেন লস অ্যালামসের অফিসিয়াল কর্ণধার। লস অ্যালামসে একে একে এসে জুটলেন বিজ্ঞানীরা। মূল নিয়ামক ওপি। পৃথিবীর ইতিহাসে এতগুলি প্রথম শ্রেণীর বৈজ্ঞানিক কখনো একত্র হয়ে একযোগে কাজ করেননি। এলেন জিলার্ড, গ্যামো, টেলর, উইগনার, ফেরমি, হান্স বেথে, ফন নয়ম্যান, ক্রিস্টিয়াকোস্কি, রবিনোভিচ, ওয়াইফ স্কফ, পার্লস, অটো ফ্রিশ, উইলিয়াম পেনি, ক্লাউস ফুক্স, কেনেডি, স্মিথ, পারসন, ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। 7টি বিভাগ, তার 7 জন কর্ণধার, প্রত্যেকের অধীনে 7টি শাখা। থিওরিটিক্যাল বিভাগের এনরিকো ফেরমি, প্রভৃতি প্রভৃতি এবং প্রভৃতি। সকলের পরিচয় দিতে গেলে মহাভারত হয়ে যাবে। 2-4 জনের কথা বলি। হান্স বেথে নোবেল লরিয়েট জার্মান, নাৎসি শাসনে উত্ত্যক্ত হয়ে 1935-এ পালিয়ে আসেন আমেরিকায়। তার জীবনের এক কৌতুককর অভিজ্ঞতার কথা বলি, যা থেকে বোঝা যাবে বিজ্ঞানীরা রাজনীতিকদের পাল্লায় পড়ে কি জাতীয় নাকাল হতেন। পারির পতনের সময়ে 1940 সালে আমেরিকায় উদ্বাস্তু হ্যান্স বেথে একটি সমর সম্বন্ধীয় আবিষ্কার করে বসলেন। কামানের গোলায় সাঁজোয়া গাড়ির প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে একটি আবিষ্কার। কাগজপত্র নিয়ে তিনি দেখা করলেন মার্কিন সামরিক বড়কর্তার সঙ্গে। সামরিক বড়কর্তা সেটা পড়ে অভিভূত হয়ে বললেন, প্রফেসর, আপনার এই আবিষ্কার প্রভূতভাবে আমাদের কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হান্স বেথে গদগদ হয়ে বলেন, কিছু না, আমার পরীক্ষা কার্যটা শেষ হয়নি। আরো উন্নত ধরনের সাঁজোয়া গাড়ির চাদর তৈরি করব আমি। রিসার্চের কাগজগুলো দিন, অসমাপ্ত কাজটা শেষ করি। বড় কর্তা বললেন, আমি অত্যন্ত দুঃখিত প্রফেসর, রিপোর্টটা আর আপনাকে ফেরত দেওয়া যাবে না। আমাদের চোখে আপনি হচ্ছেন শত্রুপক্ষের লোক, জার্মান ন্যাশনাল। সে কি, আবিষ্কারটা যে আমারই, আর ওটা যে অসম্পূর্ণ। আই এম সরি প্রফেসর, দুত্তর সরি। ওর কপিও যে নেই আমার কাছে। আই এম সরি এগেইন, হে প্রফেসর। পাঠকের হয়তো মনে হচ্ছে আমি বানিয়ে বলছি। বিশ্বাস করুন, এতে এক বিন্দু অতিরঞ্জন নেই।
সেই হান্স বেথে বর্তমানে লস অ্যালামসের থিওরিটিক্যাল ডিভিশনের ডিরেক্টর। কাগুজে বাঘ কথাটা আজকাল প্রায়ই শুনতে পাওয়া যায়। আমার তো মনে হয়েছে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কাগুজে বাঘ হচ্ছে জার্মান অ্যাটম বোমা। এই বাঘের ভয়েই একদিন রুজভেল্ট বলেছিলেন, এটার ব্যবস্থা হওয়া দরকার। এই বাঘের ভয়ে কোটি কোটি ডলার ব্যয়ে মার্কিন সরকার ম্যানহাটান প্রকল্পে হাত দিয়েছেন। জার্মান বৈজ্ঞানিকদের আগেই আমেরিকায় অ্যাটম বোমা তৈরি করে ফেলতে হবে। যুদ্ধের শেষাশেষি এক গবেষক দল জার্মানিতে গিয়ে অনুসন্ধান করে দেখেছিলেন জার্মানিতে পরমাণু বোমা সম্বন্ধে কতদূর কি করা হয়েছিল। সে অনুসন্ধানের ফলশ্রুতি জার্মান বৈজ্ঞানিকরা অ্যাটম বোমা থেকে অনেক অনেক দূরে ছিলেন। এটা প্রথমটা অবিশ্বাস্য মনে হয়েছিল। অটো হান, হেইসেনবার্গ, ওয়াইৎসেকার বা ফন লের মতো অসীম প্রতিভাধরদের এ অসাফল্যের কারণ কি, সে কথাই বলবো এবার। জার্মান যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে একটি মার্কিন মিশন এলো যুদ্ধবিধ্বস্ত জার্মানিতে। এলো গবেষণা করে দেখতে জার্মানি অ্যাটম বোমা বানানোর চেষ্টায় কতদূর কি করতে পেরেছিল। তার একটা বিশেষ কারণও ছিল। 1942-এর ডিসেম্বরে মার্কিন গুপ্তচর বাহিনী খবর পেল বড়দিনের দিন হিটলারের বিমানবহর আটলান্টিক পাড়ি দিয়ে নাকি মার্কিন ভূখণ্ডে বোমা বর্ষণ করতে আসছে। সাধারণ বোমা নয়, পরমাণু বোমা। ওদের লক্ষ্যস্থল নিউ ইয়র্ক, ওয়াশিংটন কিংবা শিকাগো। খবরটা এমন আতঙ্ক ছড়িয়ে দিল যে বড় কর্তারা নানান অজুহাতে স্ত্রী, পুত্র, পরিবারকে বড়দিনের আনন্দ উৎসব থেকে বঞ্চিত করে গ্রামাঞ্চলে পাঠিয়ে দিয়েছিলেন। বড়দিন পার হয়ে গেল, বোমা পড়ল না। পরের বছর জানুয়ারিতে তৈরি করা হয় এই মিশন অ্যালান্স। তার কর্ণধার কর্নেল প্যাশ, যাকে এই কাহিনীর প্রথম অধ্যায়ে আমরা চিনেছি। কিন্তু কিছুদিনের মধ্যেই কর্তৃপক্ষ বুঝতে পারলেন প্যাশের মতো অপদার্থবিদকে দিয়ে এই কাজ হবে না। তাই ওরা খোঁজ করতে শুরু করেন এমন একজনকে যিনি পদার্থবিদ্যাতে পারদর্শী এবং অপরাধ বিজ্ঞানেও। পাওয়া গেল তেমন সব্যসাচী, স্যামুয়েল গাউট সমিট, ওলন্দাজ বৈজ্ঞানিক, গেটিনজেনের প্রাক্তন ছাত্র, হেইসেনবার্গের সহাধ্যায়ী, অথচ ক্রিমিনোলজি হচ্ছে তার প্যাশন। বৃদ্ধ বাবা মা হল্যান্ডে আছেন। যুদ্ধের আগেই উনি ডেনমার্কে পালিয়ে যান। প্রফেসর বোর এর অধীনে ডক্টরেট লাভ করে পাড়ি জমান মার্কিন মুলুকে। বর্তমানে ম্যাসাচুসেটসে রেডার প্রকল্পে নিযুক্ত। মনের মতো কাজ পেলেন গাউট সমিট। প্রথমত গোয়েন্দা কাহিনীর নায়ক হলেন। 2 নম্বর, বৃদ্ধ পিতামাতার সঙ্গে সাক্ষাতের একটা সম্ভাবনা দেখা দিল। গত 3 বছর তাদের কোনো চিঠিপত্র পাননি। হল্যান্ড এতদিন ছিল নাৎসি বাহিনীর দখলে। গাউট সমিটের এই অনুসন্ধান কার্য আর একটা পৃথক গোয়েন্দা বিষয়বস্তু হতে পারে। স্থানাভাবে আমাকে 2-1টা ইঙ্গিত দিয়েই শেষ করতে হলো। নোবেল লরিয়েট বৈজ্ঞানিক জোলিও কুরি অধিকৃত পারিতে বন্দুক হাতে রাস্তার লড়াইয়ে অংশ নিয়েছিলেন। গাউট সমিটের তালিকায় ছিল 4টি নাম। 4 জনের পক্ষেই পরমাণু বোমার হৃদয় বিদীর্ণ করা সম্ভব। তারা হচ্ছেন অটো হান, ফন লে, ওয়াইৎসেকার আর হেইসেনবার্গ। বিধ্বস্ত জার্মানির এ প্রান্ত থেকে ও প্রান্তে তিনি খুঁজে ফিরেছেন ওই 4 জনকে। খবর পেয়েছিলেন
স্ট্রাসবের্গে ছিল ওদের মূল কেন্দ্র। স্ট্রাসবের্গ তখনও নাৎসি ফৌজের দখলে। অবশেষে 1944-এ 15ই নভেম্বর জেনারেল প্যাটনের বিজয়ী বাহিনী প্রবেশ করল স্ট্রাসবের্গে। কর্নেল প্যাশ একটি সাঁজোয়া গাড়িতে গাউট সমিটকে নিয়ে মেশিন গানের গুলিবর্ষণের ভেতরেই প্রবেশ করলেন স্ট্রাসবের্গে। গবেষণাগারের অবস্থান দেখানো ম্যাপ তার সঙ্গেই ছিল। খুঁজে পেতে দেরি হলো না। সৈন্যদের নিয়ে ওরা ঢুকে পড়লেন ল্যাবরেটরির ধ্বংসস্তূপে। না, 4 জনের একজনেরও সন্ধান পেলেন না। তবে যারা বন্দী হলেন তাদের কাছ থেকে স্বীকারোক্তি পাওয়া গেল কিছুদিন আগেও ওরা এখানে ছিলেন। শহরের পতন আসন্ন বুঝতে পেরে জার্মান বিজ্ঞানের 4 মধ্যমণি পালিয়েছেন কাইজার উইলহেম ইনস্টিটিউটে। বিজ্ঞানীদের ধরা গেল না। উদ্ধার করা গেল কিছু গোপন নথি, সাংকেতিক ভাষায় লেখা। ক্রিমিনোলজি ছিল গাউট সমিটের বিলাস। সারারাত মোমবাতির আলোয় গবেষণা করে তিনি ওই সাংকেতিক ভাষা ডিকোড করলেন। পাঠোদ্ধারের পর বোঝা গেল রিপোর্টটা তৈরি করেছেন স্বয়ং ওয়াইৎসেকার স্বহস্তে। মাত্র 2 মাস পূর্বের রচনা। তা থেকে নিঃসন্দেহে বোঝা গেল জার্মান বৈজ্ঞানিকরা ইউরেনিয়াম অথবা প্লুটোনিয়ামের পরমাণুকে ক্রমাগত বিদীর্ণ করতে তখনও কোনো চেইন রিয়াকশন বার করতে পারেননি। EU-238 থেকে EU-235 এর বিচ্ছিন্নকরণও সম্ভব হয়নি। তৎক্ষণাৎ বিস্তারিত রিপোর্ট লিখে ডক্টর গাউট সমিট পাঠিয়ে দিলেন আমেরিকায়। স্বস্তির নিঃশ্বাস পড়ল তার। মার্কিন কর্তৃপক্ষ কিন্তু এ তথ্য আদৌ বিশ্বাস করতে পারলেন না। জবাবে তারা জানালেন, আমাদের সন্দেহ সহজে ভাঙা যায় এমন সাংকেতিক ভাষায় লিখে ওয়েৎসেকার ইচ্ছে করেই ওই রিপোর্ট ল্যাবরেটরিতে রেখে গেছেন আমাদের চোখে ধুলো দিতে। দ্বিতীয় কথা, আপনার ধারণা ভ্রান্তও হতে পারে। অটো হান, ফন লে, ওয়াইৎসেকার অথবা হাইজেনবার্গ ছাড়াও অখ্যাত অজ্ঞাত কোনো বৈজ্ঞানিক হয়তো নির্জন সাধনায় ওই আবিষ্কার করে বসেছেন, যার কথা আপনি কল্পনাও করতে পারছেন না। এ কথার জবাবে ওই মিলিটারি বড় কর্তাকে অভিমানী নিউক্লিয়ার ফিজিসিস্ট যে কথা লিখেছিলেন তার আর অনুবাদ হয় না। যুদ্ধকালে সামরিক কর্তা এবং ডিপ্লোম্যাটেরা বরাবরই বৈজ্ঞানিকদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। প্রফেসর বোর, ম্যাক্স বর্ন অথবা জেমস ফ্র্যাঙ্কের মতো বিশ্ববরেণ্য বৈজ্ঞানিকদের নির্বিচারে আদেশ পালন করতে বাধ্য করেছেন ওইসব সামরিক কর্তা আর রাজনীতির পণ্ডিতমন্যের দল। গাউট সমিটের এই চাবুকের মতো জবাবটি যেন সেই অপমানের প্রতিশোধ। গাউট সমিট মার্কিন সমরনায়ককে লিখেছিলেন, কোনো রংমিস্ত্রি হয়তো মনে করতে পারে রাতারাতি সে একজন সামরিক ধুরন্ধর হয়ে উঠেছে, অথবা কোনো ভাটিখানার শুঁড়ি রাত পোহালে বিখ্যাত রাজনীতিকের ছদ্মবেশ হয়তো ধারণ করতে পারে। কিন্তু একজন রাস্তার লোক এত অল্প সময়ে এতটা বৈজ্ঞানিক জ্ঞান লাভ কিছুতেই করতে পারে না যাতে সে পরমাণু বোমার নির্মাতা হয়ে পড়বে। দুঃখের বিষয়, পত্রের প্রাপকটি সামরিক জীবনের পূর্বাশ্রমে রঙের মিস্ত্রি অথবা মদের কারবারি ছিলেন কিনা এ তথ্যটার সন্ধান পাইনি। আরো পরে মিত্রপক্ষের বিজয় বাহিনী অধিকার করল
কাইজাম উইলহেম ইনস্টিটিউট। এবারও সৈন্যদলের সঙ্গে ছিলেন কর্নেল প্যাশ এবং গাউড সমিট। একজন সংবাদবহ এসে খবর দিল, ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে কয়েকজন বৈজ্ঞানিককে তারা গ্রেপ্তার করেছে, চিনতে পারছে না। গাউড সমিট তৎক্ষণাৎ উঠে পড়েন, বলেন, চলো এখনই গিয়ে দেখব। গাড়ি চালিয়ে নিয়ে এলেন কর্নেল প্যাশ নিজে। প্রশ্ন করেন তিনি, ডক্টর, এবার যদি জালে আপনার প্রাইজ গেম ধরা পড়ে তবে আপনি তাদের চিনতে পারবেন তো? ম্লান হাসলেন ডক্টর গাউড সমিট, বললেন, কর্নেল, ওদের মধ্যে কেউ আমার অধ্যাপক, কেউ আমার সহপাঠী, আমি চিনব না? চিনতে কোনো অসুবিধে হলো না। সত্যি বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন যারা, তারা জার্মানির শ্রেষ্ঠ মনীষা নোবেল লরিয়েট অটো হান, ফনলে এবং ওয়াইৎসেকার সমেত আরও 5 জন প্রধান নিউক্লিয়ার ফিজিসিস্ট। হাউ ডু ইউ ডু প্রফেসর? প্রশ্ন করেন গাউড সমিট, লজ্জায় লাল হয়ে। ইউ নিডেন্ট ব্লাশ মাই বয়, জবাব দিলেন বৃদ্ধ অটো হান। ইউরেনিয়াম পরমাণুর হৃদয় যিনি সর্বপ্রথম বিদীর্ণ করেছিলেন। ধরা পড়লেন না শুধু হেইজেনবার্গ। রাত 3টের সময় একটা সাইকেলে চেপে কাইজার ইনস্টিটিউট ছেড়ে তিনি নাকি উত্তর ব্যাভেরিয়ার দিকে রওনা হয়ে গিয়েছেন। সেখানে ছিলেন হেইজেনবার্গের স্ত্রী, পুত্র, পরিবার। শেষ মুহূর্ত কয়টি তিনি তাদের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। 25 বছর বয়সে যিনি নোবেল প্রাইজ পাওয়ার মতো আবিষ্কার করতে পারেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পদ প্রত্যাখ্যান করে পরাজয়ের হলাহল আকণ্ঠ পান করে নীলকণ্ঠ হতে যার কুণ্ঠা নেই, সেই হেইজেনবার্গ রাতারাতি প্রায় 100 কিলোমিটার সাইকেলে পাড়ি দিয়ে চলে গেছেন উত্তর ব্যাভেরিয়ায়। হেইজেনবার্গ সেইখানেই গ্রেপ্তার হন আরো পরে। সেদিন কিন্তু ওরা হেইজেনবার্গের সাক্ষাৎ পাননি। তার ল্যাবরেটরির চিহ্নিত ঘরটি তন্ন তন্ন করে খোঁজা হলো। এখানে একটি জিনিস উদ্ধার করেছিলেন কর্নেল প্যাশ, একটি ফটো। ঘরের টেবিলে ফটো স্ট্যান্ডে রাখা ছিল। 2 যুবক পাশাপাশি দাঁড়িয়ে আছে, কনভোকেশন গাউন পরে। সদ্য ডক্টরেট হয়েছেন তারা। একজন ওয়ার্নার হেইজেনবার্গ আর অন্যজন স্যামুয়েল গাউড সমিট, পলাতক ও পশ্চাদ্ধাবনকারী। গাউড সমিটের অনুসন্ধান কার্যের মর্মান্তিক উপসংহারের প্রসঙ্গে এবার আসি। খুঁজতে খুঁজতে এবং ঘুরতে ঘুরতে গাউড সমিট এসে পৌঁছলেন হল্যান্ডে, দা হেগে। হেগের ন্যাশনাল ইনস্টিটিউটে অনুসন্ধান শেষ করে গাউড সমিট তার সহকারীকে বললেন, কর্নেল, একবেলার জন্য ছুটি চাইছি, ও বেলা আমি আসবো না। কেন, কি করবেন ও বেলায়? দা হেগ হচ্ছে আমার পিতৃভূমি। শহরের ও প্রান্তে ছিল আমাদের বাড়িটা। 3 বছর আগেও সেখান থেকে বাবা মায়ের চিঠি পেয়েছি। বাবার 70তম জন্মদিনে একটা কেকও করেছিলাম। জানি না সেটা পেয়েছিলেন কিনা। আই এম সরি, যান গিয়ে খোঁজ নিয়ে দেখুন। 15 বছর পরে ঘরের ছেলে ঘরে ফিরছে, রীতিমতো কৃতি সন্তান, বংশের গৌরব। বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল 19 বছর বয়সে। জার্মানি, ডেনমার্ক, ইংল্যান্ড ঘুরে পৌঁছেছে আমেরিকায়। সদ্য স্কুল থেকে পাশ ছেলে, আজ ডক্টরেট পাওয়া প্রৌঢ়। যুদ্ধ বাধার আগে গাউড সমিট আপ্রাণ চেষ্টা করেছিলেন বুড়ো বুড়ির ইমিগ্রেশন পাসপোর্টের ব্যবস্থা করে মার্কিন মুলুকে নিয়ে যাওয়ার। নানান বাধা বিপত্তিতে
সেটা শেষ পর্যন্ত ঘটে ওঠেনি। গত 3 বছর কোনো খবরই পাননি। গাউট সামিটের এই প্রত্যাবর্তনের কাহিনীটা আমি নিজের ভাষায় বলবো না, তার রচনার অনুবাদ করে যাব। ভাবানুবাদ নয়, তাতে আমার ভাবালুতা হয়তো অজান্তে মিশে যাবে। আক্ষরিক অনুবাদ। জিপটাকে আমাদের বাড়ি থেকে কিছু দূরে রেখে হেঁটেই এগিয়ে গেলাম। বাড়িটা তখনও খাড়া আছে, কিন্তু কাছে এসে দেখলাম সব কটা জানালাই অদৃশ্য। দরজা বন্ধ ছিল। জানলা দিয়ে লাফ মেরে ভেতরে ঢুকলাম। জনমানব নেই। এ ঘরটা ছেলেবেলায় ছিল আমার নার্সারি, পরে পড়ার ঘর। চারিদিকে কাগজপত্র ছড়ানো, তার মধ্যে আমার স্কুল ছাড়ার সার্টিফিকেট খানি। চকিতে মনে পড়ল, এটা বরাবর বাবার ড্রয়ারে সযত্নে রাখা থাকতো। দু চোখ বুজে আমি 20-30 বছর পিছিয়ে গেলাম। ওইখানে ছিল আমার অন্ধ মায়ের টেবিলটা, এইখানে আমার বুক কেসটা। আমার সেই অত অত বই সব কোথায় গেল? পেছনে মায়ের শখের বাগানটা আগাছায় ভরে গেছে। শুধু লাইলাক গাছটা নীরবে সাক্ষীর মতো দাঁড়িয়ে আছে। সেই ভগ্নস্তূপের মাঝখানে দাঁড়িয়ে মনে হলো আমি চরম অপরাধ করেছি। হয়তো ওদের আমি বাঁচাতে পারতাম। আমেরিকান ভিসা পর্যন্ত তৈরি করা হয়েছিল বাবার এবং মায়ের। যদি আর একটু বেশি ছোটাছুটি করতাম, যদি ইমিগ্রেশন অফিসে আরো বেশি করে ধর্ণা দিতাম, নিশ্চয়ই ওই নৃশংস নাৎসিদের হাত থেকে ওদের আমি রক্ষা করতে পারতাম। কি হয়েছিল তাদের? এখানেই মারা গেছেন। পাড়ার লোক কিছু বলতে পারবে, কিন্তু গোটা পাড়াটাই যে ফাঁকা। চেনা মুখ একটাও দেখছি না। এর মাসখানেক পরে একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে অনুসন্ধান করবার সময় ওই প্রশ্নটির সমাধান হঠাৎ উনি খুঁজে পেয়েছিলেন। গ্যাস চেম্বারে যাদের পাঠানো হচ্ছে তাদের নাম ধাম লেখা থাকতো একটা রেজিস্টারে। তাতেই উদ্ধার করলেন 2টি নাম, বাবার এবং অন্ধ মায়ের। গাউট সামিট লিখেছেন। তাই আমি জানি ঠিক কোন দিন আমার বাবা এবং অন্ধ মা গ্যাস চেম্বারে শেষ দূষিত নিঃশ্বাস নেন। তারিখটা ছিল আমার বাবার 70তম জন্মদিন।